তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে যেহেতু বলেছে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে যে, তখন জজ সাহেব বললো যে ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছি যে হিয়ারিং এ এটা ইয়েতে রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। ইট ইজ দ্য আদার থিং। ঠিক থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আইপ্যাক মামলায় তৃণমূলের মামলা খারিজ হাইকোর্টে এবং বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা খারিজ। ইডির দাবিতে মান্যতা দিল হাইকোর্ট। তৃণমূলের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ইডির। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর নির্ভর করবে ইডির মামলা এবং তৃণমূলের মামলা খারিজ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আইপ্যাক মামলায় তৃণমূলের মামলা খারিজ করলো হাইকোর্ট। দেখো, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেখানে বলা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে তাদের যে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের যে বাড়ি, সেই বাড়ি থেকে একাধিক তথ্য নিয়ে চলে গেছে ইডি। ফলত ইডির কাছ থেকে সেই তথ্য এবং যে রাজনৈতিক তথ্য, অর্থাৎ তাদের দলের অন্তর্বর্তী যে তথ্যাদি, সেই তথ্যাদি সিজ করা হোক বা সেই তথ্যাদি অন্তত সংরক্ষিত করা হোক, এমনটাই নির্দেশ দিক আদালত। এই আবেদন নিয়েই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এই মামলা জল অনেক দূর গড়িয়েছে এবং আজকে এই মামলার শুনানি ছিল। সেই মামলার প্রেক্ষিতে ইডির আইনজীবীর পক্ষের দাবি যে কোনো কিছুই ওই প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস থেকে কিছুই সিজ করা হয়নি। সুতরাং তারা যে পাঞ্চনামা জমা দিয়েছেন, অর্থাৎ ইডি যে পাঞ্চনামা জমা দিয়েছেন, সেই পাঞ্চনামায় বরং বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী তাদের সামনে থেকে তাদের সিজ করা বা তাদের সামনে থেকে আইপ্যাকের অফিসের থাকা এবং প্রতীক জৈনের বাড়িতে থাকা বেশ কিছু তথ্যাদি নিয়ে চলে গেছেন। ফলত এই পাঞ্চনামা দেখার পরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আবেদন ছিল যে তাদের জিনিসপত্র, রাজনৈতিক তথ্য নিয়ে চলে গেছে ইডি, সেটাকে সংরক্ষণ করা হোক, এই আবেদনের কোনো মান্যতা নেই বা কোনো গুরুত্ব নেই। সেই কারণে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আবেদনটি খারিজ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। অন্যদিকে ইডির যে আবেদনের ভিত্তিতে মামলা, অর্থাৎ তারা তদন্ত করতে গিয়েছেন একটা কাজে, অন্য কাজে দেখা গেছে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি গিয়ে বেশ কিছু তথ্যাদি নিয়ে চলে এসেছেন। এই ধরনের অভিযোগ তুলে যে ইডি যে মামলা
কলকাতা হাইকোর্টে রুজু হয়েছিল সেই মামলাটি তারা সুপ্রিম কোর্টেও আবার একই মামলা রুজু করেছেন। ফলত সেই কারণে সুপ্রিম কোর্ট যেহেতু অ্যাপেক্স কোর্ট, সেই কারণে সুপ্রিম কোর্টের ওপরই নির্ভর করছে এই মামলার গতিবিধি। সুপ্রিম কোর্টে মামলার শুনানি হোক, ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টে ইডির আবেদনের মামলাটি মুলতবি থাকবে এবং তারপরে সুপ্রিম কোর্ট যদি কোনো বেশ, অভিরূপা তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। বৈষ্ণববাবু, ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে। আজকে আইপ্যাকের মামলা ছিল এবং সেই মামলায় তৃণমূলের মামলা খারিজ করে দিল হাইকোর্ট এবং কার্যত ইডির দাবিতে মান্যতা দিচ্ছে হাইকোর্ট, কি বলবেন? মামলার তো বিষয় না দেখে, অর্ডারশিট না দেখে কোনো কিছু মন্তব্য করা একজন লয়ারের পক্ষে কঠিন। তবে এইটুকু বলতে পারি যে ইডি যেটা মামলা করেছিল, ইডির মামলার যে বক্তব্য সেইটা কখনো হতে পারে না। ভারতবর্ষে এরকম হয়নি কোনো মুখ্যমন্ত্রী বা কোনো মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব বা কলকাতা পুলিশের কমিশনার তারা একসাথে গেছে, তাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে তারা এখানে ছিনতাই করতে গেছে, ডাকাতি করতে গেছে। এটা কোনো বিশ্বস্ত গল্প? পার্টির চেয়ারম্যান গেছেন, পার্টির চেয়ারম্যান যেহেতু চিফ মিনিস্টার সেই জন্য এরা গেছে। এবার গিয়ে কাগজপত্র নিয়ে ইডি চলে গেল, উল্টে আমরা আমাদের বক্তব্যটা রাখলাম। এবার কি অর্ডার হয়েছে, অর্ডার না থেকে অর্ডার সম্পর্কে কোনো বক্তব্য রাখা ঠিক হবে না। এবার নিশ্চয়ই আমাদের দেশের আদালতের, তার তো উচ্চ আদালত আছে, নিশ্চয়ই দেখা যাক কি ব্যাপারটা না দেখে, সার্টিফাইড কপি দেখে তবেই সঠিক মন্তব্য করতে পারবে। বেশ, ধন্যবাদ বৈষ্ণব বাবু। ফোন লাইনে ছিলেন আইনজীবী তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। আমি আবার অভিরূপার কাছে আসবো। অভিরূপা, তুমি যেমনটাই জানাচ্ছিলে, দেখো এরপর সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে ইডির মামলাটির শুনানি। তবে আপাতত ইডির মামলা যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে বা কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত মুলতবি থাকবে কলকাতা হাইকোর্টে ইডির আবেদনের ভিত্তিতে মামলার শুনানি। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিলেন, সেই মামলার আপাতত নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই মামলা খারিজ করে দিয়েছেন। তার কারণ তারা যে অভিযোগটা মূলত করছিলেন যে ইডি সমস্ত তথ্যাদি, তাদের রাজনৈতিক তথ্যাদি, তাদের ডকুমেন্টস, তাদের ডেটা নিয়ে চলে গিয়েছে, সিজ করে নিয়ে চলে গেছে, সেগুলো সংরক্ষণ করা হোক। ইডি পাঁচনামা দিয়ে জানিয়েছে যে কোনো সম্পত্তি সিজ করা হয়নি, কোনো রাজনৈতিক কাগজপত্র বা এমনকি একটা কাগজও পর্যন্ত সিজ করা হয়নি। ফলত সেই কারণে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যে আবেদন ছিল, সেই আবেদন খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার এটাই দেখার বিষয় যে আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ কী হয়, অর্থাৎ এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে অন্য কোথাও যান, নাকি তারা নয়া কোনো আবেদন। অভিরূপা, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তববাবু, ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে। আইপ্যাকের মামলা চলছিল, শুনানি চলছিল এবং সেই শুনানিতেই তৃণমূলের মামলা খারিজ করলো হাইকোর্ট, কি বলবেন? ওদের তো এমনিতেই মামলায় কোনো সাবস্টেন্স নেই, কিছুই নেই। এটা প্র্যাকটিক্যালি একটা আর্ম টুইস্টিং ট্যাকটিক্স এর জন্য ইডির সাথে মানে রেসারেসি করবে বলে মামলাটা করেছিল। তো ইডি তো স্পষ্ট আজকে কোর্টে দাঁড়িয়ে বলেই দিলে তারা যা কিছু বাজেয়াপ্ত করার ছিল মমতা ব্যানার্জি নিয়ে পালিয়ে গেছে। এরপর আর মামলায় কি থাকে? মমতা ব্যানার্জি এগুলো যা করছে করুক, কোর্টে তো ওনার যা হচ্ছে হচ্ছে। উল্টো দিকে 26-এ ওনাকে জনতা আদালত ফেস করতে হবে, সেখান থেকে পালানোর পথ পাবেন না। এগুলো যা করছে সেগুলো সারা দেশের মানুষ দেখছে এবং আজকের প্রসিডিংটা গোটাটাই লাইভ স্ট্রিম রয়েছে। তো আলটিমেটলি দেখতেই পাবেন আপনারা বিষয়গুলো কি দাঁড়াচ্ছে। মানে ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট হচ্ছে এটা। মানে কেন যে মামলা করেছিল, কি কারণে যে মামলা করেছিল, এটাই তো ঠাওয়ার হয়নি অনেকের। মানে বিশেষ করে ওকালতি পেশার সাথে যারা জড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের দ্বারা এই মামলাটা কেন ফাইল করা হয়েছিল, তারা যে কি চেয়েছে এটাই বোঝা যায়নি। বেশ, ধন্যবাদ কৌস্তব বাবু। ফোন লাইনে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোন লাইনে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, তার কি প্রতিক্রিয়া শুনবো। কি বলছে তারা, ওই সেদিনকে কোনো কিছু বাজেয়াপ্ত করেনি বা কোনো কিছু তারা সেখান থেকে উদ্ধার করেনি বা পরিভাষা বাজার সিজ করেনি। সুতরাং সিজ যদি কিছু না করে থাকে তাহলে তৃণমূলের মামলার কি গুরুত্ব, এটাই আদালত বলেছে। বেশ, একেবারে অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপার কাছে আবারও আসবো। অভিরূপা, দেখো এই যে দুটি মামলা, জোড়া মামলা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছিল যে জোড়া মামলা কলকাতা হাইকোর্টে রুজু হয়েছে এবং চাপানুতর সৃষ্টি হচ্ছিল যে আদতে জোড়া মামলা বিচারপতি শুনবেন কিনা। তো সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হলো যে জোড়া মামলার যে প্রথম যিনি মামলা করেছিলেন, সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন নিয়ে মামলা রুজু করেছিল, সেই আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে মনে করেছে আদালত। কারণ আদালতের কাছে ইডির পাঁচনামা আছে এবং সেখানে তারা পরিষ্কার জানিয়েছেন যে কোনো জিনিস, এমনকি একটা ছোট্ট
ছোট্ট কাগজ পর্যন্ত তারা সিজ করেননি প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস থেকে। তো সুতরাং এই মুহূর্তে তাদের এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আবেদন সেটা একেবারেই গ্রহণযোগ্যতা নেই বলে মনে করেছে ইডি। তাছাড়াও ইডি দাবি করেছে যে ওই কাগজে সই করেছে, অর্থাৎ মামলার আবেদনপত্রে যে সই করেছে সে একজন এমজি রোডের বাসিন্দা, তার সঙ্গে আইপ্যাক বা প্রতীক জৈনের বাড়ির সঙ্গে বা তার প্রতীক জৈনের সম্পর্কে কোনো কেউ হন না তিনি। সুতরাং তিনি কেন এই ধরনের আবেদন করতে গেলেন? সুতরাং এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই। এই ধরনের একাধিক দাবি জানায় ইডি এবং ইডি আরও জানিয়েছে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে কাগজপত্র নিয়ে চলে এলেন, এই মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কেন জড়ানো হলো না বা তাকে কেন পার্টি করানো হলো না, এই নিয়েও প্রশ্ন তোলে ইডি আদালতের কক্ষে। এবং আদালত কক্ষে ইডি আরও জানায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন ঘটনার স্থল থেকে প্রচুর কাগজপত্র নিয়ে চলে এসেছেন। সুতরাং এই মামলায় যেমন একদিকে তাকে মামলায় পার্টি করা হয়নি, অন্যদিকে তার ব্যাপারে এমপিএমএল অ্যাক্ট বা অন্য কোনো আইনি ধারায় কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এই ধরনের একাধিক দাবি করা হয়েছিল এবং তারপরেই বলা হয়েছিল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আবেদন করা হয়েছে সেটা একেবারেই গ্রহণযোগ্যতা নেই। সেই কারণেই এই গ্রহণযোগ্যতার মামলার প্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলাটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন সত্যি এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। তার কারণ হচ্ছে মূল যে দাবিটা তারা করেছিলেন যে তাদের জিনিস সিজ করে নিয়ে গেছে ইডি, সেটা সংরক্ষণ করা হোক। ইডি জানিয়েছে কোনো রকম কাগজপত্র সিজ করেনি তারা, তাই তাদের আবেদনের কোনো গুরুত্ব থাকছে না, তাই তাদের আবেদন খারিজ হয়ে যাচ্ছে। সুতরাং আবার নতুন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নতুন কোনো আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেটাই এখন আগামী দিনে দেখার বিষয়। একেবারে অভিরূপা, সেদিনের ঘটনার দিকে যদি আমরা একটু চোখ রাখি তাহলে সেদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে দাবি করেছিলেন সরাসরি ইডির ওপর চুরির একটা অভিযোগ তিনি বলেছিলেন যে সেখানে তাদের পার্টি ডকুমেন্টস সমস্ত কিছু রয়েছে এবং তা চুরি করেছে ইডি এবং তথ্য সেখান থেকে সরিয়েছে ইডি, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং আজকের এই যে শুনানি সেখান থেকে ইডি স্পষ্ট করলো যে তারা একটা ছোট্ট কাগজের টুকরো পর্যন্ত নেয়নি এবং সেখান থেকে যা বলা হচ্ছে মানে রাজ্যের তরফ থেকে বলা হলো যে এই অংশটি রেকর্ড করা দরকার এবং গত 6 বছরে এই মামলায় ইডি কিছুই করেনি। একেবারেই। এবং ইডি যে দাবিটা করছিল কলকাতা হাইকোর্টের আজকে শুনানিতে যে কয়লা পাচার মামলার ক্ষেত্রে কয়লার যে টাকা, অর্থাৎ কয়লা পাচারের ক্ষেত্রে যে টাকা উঠে এসেছে সেই টাকা বিহার ভোটে ব্যবহার করা হয়েছে, এই তথ্যটা তারা পেয়েছিলেন এবং তার জন্য যে আর্থিক লেনদেনের যে প্রক্রিয়াকরণ সেটা তারা মনে করেছেন সামহাও যে ওই আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে এই ধরনের তথ্যাদি পাওয়া যেতে পারে বা এই ধরনের তথ্যাদি প্রমাণ পাওয়া যেতে পারে, তাই তারা তদন্তের স্বার্থে গিয়েছিলেন। কিন্তু তদন্তের স্বার্থে গিয়ে তারা হ্যারাসের মুখোমুখি হলেন। শুধু হ্যারাস করা হলো না, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হলো। ইডির আইনজীবী আজকে সেটাই এসবি রাজু তিনি স্পষ্ট জানিয়েছেন যে ইডির একজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানকার অফিসাররা তারা অফিসিয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার্স এবং তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হচ্ছে। এবং সেক্ষেত্রে পাঞ্চনামা যেটা অফিসাররা তৈরি করেন সেই পাঞ্চনামায় কোথাও সিজের কোনো ঘটনা বা সিজ করার কোনো কথা উল্লেখ করাই হয়নি এবং সেটাকে যখন মান্যতা দিয়েছেন এসবি রাজু নিজে, অর্থাৎ আইনজীবী নিজে, তিনি বলেছেন যে এই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ সুপ্রিম কোর্ট তিনি নিজে মান্যতা দিয়েছেন। তিনি বলেছেন যে ইডির অফিসাররা কিচ্ছু সিজ করেননি সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে এবং ওই আইপ্যাকের অফিস থেকে। সুতরাং এটা একটা যে আবেদনটা করা হয়েছে সেটা একেবারেই গ্রহণযোগ্যতা নেই। এবং তাছাড়াও তিনি বলেছেন যে আবেদনকারী এই আবেদনপত্রে সই করেছেন তার সঙ্গে প্রতীক জৈনের কোনো সম্পর্ক নেই এবং আইপ্যাকের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে। একেবারে অভিরূপা তুমি সঙ্গে থাকো, আমরা একবার শুনি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। ইডি সাবমিশন যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু মানে
পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল, যে বিকজ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, যেহেতু বলেছে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে, যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে। আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছি যে হিয়ারিং এ এটা ইয়েতে রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। আগামীকাল ইডির করা মামলার শুনানি সুপ্রিম কোর্টে এবং আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলার শুনানি আগামীকাল হবে। এই শুনানি সুপ্রিম কোর্টে আগামীকাল ইডির করা মামলার শুনানি সুপ্রিম কোর্টে আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলার শুনানি। মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এফআইআরে ইডির করা মামলা এবং সেই হাই ভোল্টেজ মামলার শুনানি কাল শীর্ষ আদালতে। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, কাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি এবং আজ আমরা দেখলাম আজকে হাইকোর্টে যে শুনানি দেখলাম এবং তাতে মুলতবি করে দিল হাইকোর্ট মামলার শুনানি সুপ্রিম কোর্টে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে যাচ্ছে। কতটা গুরুত্ব রাখছে এই গোটা বিষয়টা? অবশ্যই গুরুত্ব রাখছে। তার কারণ হচ্ছে আজকে দুটি মামলার মধ্যে একটি মামলা খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ এবং সুপ্রিম কোর্টে অলরেডি মামলা রুজু করা রয়েছে। ইডির পক্ষ থেকে ক্যাভিয়েট ফাইল করা ছিল রাজ্যের পক্ষ থেকে এবং ইডি মামলাটি আজকে আগামীকাল সেই মামলার শুনানি হতে চলেছে এবং সেই শুনানির ক্ষেত্রে অবশ্যই সেই শুনানির ওপর নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ইডির আবেদনের শুনানি। কারণ দুটো আবেদনই এক, যেহেতু সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট অর্থাৎ উচ্চ আদালত, সেই কারণে উচ্চ আদালতে আগে শুনানি হবে এবং বিচারপতি শুভ্রা ঘোষ তিনি জানিয়েই দিয়েছেন যে হাইকোর্টের এই মুহূর্তে মুলতবি রইল ইডির আবেদন। আপাতত সুপ্রিম কোর্টেই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে হাইকোর্টের শুনানি হবে কি হবে না। তবে আপাতত আগামীকালে সুপ্রিম কোর্টের এই ইডির আবেদনের ভিত্তিতে মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডির যে আবেদনগুলো রয়েছে সেগুলো একাধিক দাবি তারা করেছেন এবং সেদিন অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির হানা, কি কারণে তারা হানা দিয়েছিলেন এবং তার তথ্যাদি নিতে গিয়ে এভাবে হ্যারাস হতে হয়েছে অফিসারদের। শুধু হ্যারাস হতে হয়নি তাই নয়, তাদের বিরুদ্ধে চোর অপবাদ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে চোর অপবাদ দিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে লোকাল থানায়। তো সুতরাং এই একাধিক দাবি নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। সুপ্রিম কোর্টে কোন দিকে দিক নির্দেশ করেন সেটা অবশ্যই দেখার বিষয়, নাকি যেহেতু কলকাতা হাইকোর্টের জুডিকডিকশনের মামলা সুতরাং কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় নাকি মামলা, সেটা অবশ্যই দেখার বিষয়। তবে নজর আমাদের থাকবে সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে মামলাটির শুনানি সেখানে করছে নাকি সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে এই মামলাটি ফিরিয়ে দিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আগামীকালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ইডির এই মামলার প্রেক্ষিতে আদতে কি রায় দেন বিচারপতিরা, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সেটাই অবশ্যই দেখার বিষয়।
একেবারেই জানি রাখি আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলার শুনানি এবং আইপ্যাক কাণ্ডে এই শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে হবে এই শুনানি। এবং আজকে যে খবর আসছে আইপ্যাক নিয়ে তৃণমূলের করা মামলাটির নিষ্পত্তি হয়েছে হাইকোর্টে এবং আইপ্যাক কাণ্ডে ইডির করা মামলার শুনানি মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এই শুনানি এবং ইতিমধ্যেই আগামীকাল হবে এই শুনানি। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, আজকের গোটা বিষয় আমরা দেখলাম, আজকের এই শুনানি মামলাটি নিষ্পত্তি করে দিল হাইকোর্ট এবং কালকে ইডির করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং কালকে সুপ্রিম কোর্টে ইডির করা এই মামলার শুনানি নিয়ে আর কি জানা যাচ্ছে? কালকে ইডির করা আবেদনের শুনানিতে যে আবেদনগুলো একাধিক আবেদনগুলো সুপ্রিম কোর্টে ইডি করেছিল সেই আবেদনই মূলত কলকাতা হাইকোর্টে তারা করেছিলেন। তবে ইডি ওখানে দুটো জোড়া পিটিশন করেছেন, সেই জোড়া পিটিশনে একাধিক অভিযোগ তাদের রয়েছে। যেমন সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ কোন সময় তারা প্রতীক জৈনের বাড়িতে উপস্থিত হলেন, কোন সময় তারা আইপ্যাকের অফিসে উপস্থিত হলেন, আইপ্যাকের অফিসে তারা তাদের অভিযোগ অনুযায়ী ইডির অভিযোগ অনুযায়ী কখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীরা গেলেন এবং সঙ্গীর হিসেবে তারা কারা কারা ছিলেন, পাঁচনামায় সমস্ত তথ্যাদি রয়েছে এবং তার পাশাপাশি এই পাঁচনামা অবশ্যই জমা পড়বে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া এই মামলাটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আসছে, কারণ ইডি অভিযোগ করছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সাথে যুক্ত। সুতরাং এই ব্যাপারে সম্পূর্ণ একটা নিরপেক্ষ তদন্তর প্রয়োজন রয়েছে, তাই সিবিআই তদন্তের দাবি তারা জানাচ্ছেন। অভিরূপা, এদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা।